মৃত্যুর সাথে লড়াই করছি, ডেড জোনে এসে লড়াই করছি। আমি ফিরে যাব কিনা এখনও জানি না, কিন্তু আমি যদি উপরে যেতে পারি তাহলে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো, এবং আমি যদি ফিরে যেতে পারি পতাকার গল্প বলতে পারবো। গ্রামে আমার মা সারা রাত জেগে বসে আছে আমার জন্য, চোখের জল ফেলছে, একটা অনিশ্চয়তা ভয় নিয়ে বসে আছে। আমার অক্সিজেন মাস্ক আমি দম পাচ্ছি না, আমার যে অক্সিজেন মাস্ক ছিল সেটা যে বাহির থেকে তো অক্সিজেন কিছুটা যাচ্ছে, সেটা বন্ধ হয়ে গেছে, মানে বরফ জমে নিঃশ্বাসের জলীয় বাষ্পতে গিয়ে বরফ জমে সেটাই হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, অক্সিজেনের একটা ঘাটতি হচ্ছে। মানে আমি আমার গ্যালজিনকে বলছি, গ্যালজিন তুমি পেছন থেকে আমার অক্সিজেনের পাওয়ারটা বাড়িয়ে দাও। যখন আমি রোটেশন করে এসে নামার পথে আমি একবার ক্রেভাসে পড়ে যাই। আচ্ছা, হ্যাঁ, মানে এই ক্রেভাসে পড়ে অসংখ্য মানুষ মারা গেছে, হ্যাঁ, বরফের যে ফাটলটা আর কি, এবং সেখানে পড়ে গিয়ে মারা গেলে কিন্তু সেখান থেকে রেস্কিউ করার সুযোগ নেই। তো আমি খুবই ভাগ্যবান যে খুব মানে গভীরে পড়ে যাইনি, এবং আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখানে একটা বরফের চাই ঝুলেছিল, ব্রিজের মতো হয়েছিল, সেখানে আটকে যায়। পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে, এবং এই যে এই অভিযান করছে এখানে প্রায় 300 জনের মতো হলো বিভিন্ন দেশে পর্বত আরোহী, শেরপা থেকে শুরু করে প্রায় 700-800 মানুষ এখানে। কারো কিন্তু আমার মতো অভিজ্ঞতা নাই, তাই না? আমি হেঁটে এসেছি 1300 কিলোমিটার পথ হেঁটে এসে এখানে এসে দাঁড়িয়েছি, আর এখানে সবাই কিন্তু এখান থেকে শুরু করেছে। এই পুরো পথটা কিন্তু আমার মতো কারো না, একমাত্র মানুষ আমি এখানে। তো আমার লড়াইটা সবার থেকে অন্যরকমের লড়াই। তো ওই সময় আমার মনে হলো যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ইতিহাস করে ফিরে যাব। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমাদের বলা হয় যে রেস্ট করতে হয় বডিটাকে অ্যাক্লামেটাইজ করার জন্য ওই উচ্চতায়, কিন্তু উচ্চতায় রেস্ট মানে কিন্তু শুয়ে থাকার বসে থাকা না, সেখানে অ্যাক্টিভিটির মধ্যে থাকা। হ্যাঁ, মানে যে উচ্চতায় আছে তার থেকে বেশি উচ্চতায় যাব না, কিন্তু ওই যেখানেই থাকবো ওই উচ্চতার মধ্যেই অ্যাক্টিভিটি করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর খাবারটা খেতে হবে। মানুষের ওই উচ্চতায় গেলে খাবারের রুচি কমে যায়, খেতে পারে না। আপনাকে যত সুস্বাদু খাবারই দেওয়া হোক ইচ্ছে করবে না, ওখানে খেতে পারবেন না। যে খাবারটা এখানে মনে করেন যে দেখলে লোভ সামলাতে পারেন না, কিন্তু ওইখানে খেতে পারবেন না। মানে যত খাবার দিয়ে দেবে মানে খেতেই পারবেন না। আর আমি হলো খাবার যত খারাপই হোক আমার খেতে হবে, আমি এইটা করি যে আমার সুস্থ থাকলে খেতে হবে, এই জিনিসটা তো ছিল না। তো ওইখানে বেস ক্যাম্পে থেকে আমি নিজেকে কটা দিন রেস্ট করি, করে আমাদের রোটেশন করতে হয়। আপনার হয়তো অনেকেই ভাবে যে এভারেস্টে মনে হয় সোজা উপরে উঠে যাওয়া, তা কিন্তু না। হ্যাঁ, অনেকেই বলে যে এভারেস্টে উঠতে তাহলে এতদিন সময় লাগে কেন, কিন্তু সময় লাগার কারণ হলো আমরা বেস ক্যাম্পে থাকি ধরেন 1 সপ্তাহ, প্রথমে থেকে আমরা ক্যাম্প 1-এ যাই, ক্যাম্প 1-এ গিয়ে 1 রাত থাকি, তারপরে ক্যাম্প 2-তে যাই, ক্যাম্প 2-তে গিয়ে 1 রাত থাকি, তারপরে ধরেন ক্যাম্প 3 পর্যন্ত যাই, গিয়ে আবার ক্যাম্প 2-তে নেমে আসি, এসে ক্যাম্প 2-তে 1 রাত থাকি, থেকে আবার বেস ক্যাম্পে নেমে আসি। এই কাজটাই ওঠানামা এটা একবার 2বার 3বার করা হয়। হ্যাঁ, এবং এই পথটা কিন্তু ঝুঁকিপূর্ণ পথ, এই পথে কিন্তু শত শত মানুষ মারা যাচ্ছে। এই যে প্রতিবার যাচ্ছি আসতেছি এই মৃত্যুর সাথেই করে যাচ্ছি, কিন্তু লড়াই করতেছি, কিন্তু এটা করতে হয়। কারণ আপনি তো নর্থ দিয়ে গিয়েছিলেন না, নর্থ অর সাউথে গিয়ে নেপাল সাইড দিয়ে সাউথের সাইড, তো কারণ নর্থ সাইড বন্ধ আছে, তো সাউথ সাইড দিয়ে করতে হয়েছে। তো এইটা করতে গিয়ে আমি গিয়ে দেখি সবারই রোটেশন শেষ, 2-3 বার রোটেশন করে সবাই রেস্ট করছে, খাচ্ছে, কেউ নিচে নেমে আসছে আবার মানে খেয়ে দিয়ে শক্তি আনার করার জন্য। কারণ আমি গিয়ে কী করবো, আমার তো রোটেশন একবারই করতে পারতেছি না, সময় নেই। তো একবার রোটেশন করতে গেলাম, ক্যাম্প 1 থেকে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ গিয়ে 1 রাত থাকলাম। ক্যাম্প 1 এই পর্যন্ত যেতে খুম্বাইস ফল, সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে আনপ্রেডিক্টেবল রাস্তা হলো খুম্বাইস ফল। হ্যাঁ, যে পথটা আপনি যেখান দিয়ে যাচ্ছেন আসার সময় সেই রাস্তা নেই, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বিশাল বরফের চাই, বরফের ফাটলের ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে, হ্যাঁ, সে খুম্বাইস গ্লেশিয়ারের ভেতর দিয়ে। তো এটা দিয়ে যখন আমি রোটেশন করে এসে নামার পথে আমি একবার ক্রেভাসে পড়ে যাই। আচ্ছা, হ্যাঁ, মানে এই ক্রেভাসে পড়ে অসংখ্য মানুষ মারা গেছে, হ্যাঁ, বরফের যে ফাটলটা আর কি, এবং সেখানে পড়ে গিয়ে মারা গেলে কিন্তু সেখান থেকে রেস্কিউ করার সুযোগ নেই। তো আমি খুবই ভাগ্যবান যে খুব মানে গভীরে পড়ে যাইনি, এবং আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখানে একটা বরফের চাই ঝুলেছিল, ব্রিজের মতো হয়েছিল, সেখানে আটকে যায়। এবং উপরে যে আমার যে দড়িটা সেফটি রোপটা ছিল সেটা তো আমার অ্যাঙ্কার করা ছিল। তো পরে সেখানে আমি নিজেই জুমার আবার লাগিয়ে জুমার অ্যাঙ্কারের উপরে আসার সুযোগ পেয়েছিলাম, কারণ সে সময় আমার সাথে অন্য কেউ ছিল না। তখন তো আপনি একা আমার সাথে আমি আবার আমার গাইড, যে মূলত এই রোটেশন করা হয় তার নিজের গাইডের সাথে করতে হয়, কিন্তু আমার গাইড তখন উপরে সামিটে, গ্যালজেন। হ্যাঁ, গ্যালজেন যে রেকর্ড করবে বলেছিলাম যে আমরা
দুজন একসাথে রেকর্ড করবো, সে গ্যালজনের রেকর্ড ছিল সে 20 দিনে 4 বার এভারেস্ট সামিট করবে। 20 দিনে 4 বার, যেটা একটা অতি মানবীয় কাজ, সেটা করবে। তার মধ্যে সে প্রথমবার করে দ্বিতীয়বার চলে গেছে, দ্বিতীয়বারের মতো। তো আমি অন্য টিমের যারা রোটেশন করতে গেছে তাদের পেছনে পেছনে গেছি, নামার সময় তাদের পেছনে পেছনে নামতেছি দেখতে দেখতে। আসার সময় ওরা আমাকে পেছনে ফেলে চলে আসছে, তো ওদেরকে ধরার জন্য আমি নাম থেকে পড়ে গেছি, ওরা আমার খেয়াল করেনি। আচ্ছা আচ্ছা। যদি আমি বেশি গভীরে পড়ে যেতাম তাহলে কিন্তু সেখানেই আমার গল্প শেষ হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তো কিন্তু সেটা ভাগ্যগুণে, ওই যে বললাম না, আমি খুবই লাকি যে অনেকবার খুব মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে আমি বেঁচে ফিরে আসা। এরপরে এভারেস্টের ওখানে তো হিলারি স্টেপ যেটাকে বলে, তাই না? সেটা তো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, এবং সেই সময়ের অভিজ্ঞতাটা একটু বলেন। আপু তো তাহলে অনেক স্টাডি করেছেন। আপনি মনে হচ্ছে না যে আপনি নিজে এভারেস্টে চড়ে গেছেন, এই যে স্টাডি করতে গিয়ে মনে হয়নি? আমি যখন স্টাডি করছিলাম আমার চোখেও সেই স্বপ্ন ভাসছিল, কিন্তু পরে চিন্তা করলাম যে আচ্ছা শাকিল ভাইয়ের থেকে শুনে নেই যে ভয়টা কতটুকু। তো এই যে হিলারি স্টেপে যাওয়ার সময় আমি শুনেছি সেখানে সেটা হচ্ছে ডেথ জোন বলা হয়ে থাকে, এবং সেখানে অনেক মানুষ মানে স্বপ্ন নিয়ে যায়, আবার সেই স্বপ্নটা সেখানেই ভেঙে যায়। তো ওইখানে আপনি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করেছেন, বা ওই সময় আপনি কিভাবে নিজেকে মানসিকভাবে আর কি শক্ত রেখেছেন? এরপরে যখন সামিট পোষে যাই তখন আমার সাথে তো আমার বন্ধু গ্যালজেন ছিল, তো আমরা দুজন একসাথে যাই। তখন গ্যালজেনের তৃতীয়বার সামিট পোষ আর আমার ফার্স্ট সামিট পোষ ছিল। তো যখন যাচ্ছি তো প্রথম আমি ডেড বডি দেখি ক্যাম্প 4-এর আগে, এবং ক্যাম্প 4টা কোলে, সেই সাউথ কোলে, সেটা হলো ডেড জোনে, মানে 8000 মিটার উচ্চতার উপর থেকেই তো ডেড জোন শুরু হয়, এবং সেখানে তো অক্সিজেনেরও একটা সমস্যা হয়, মানে 8000 ফুট উপর থেকেই তো অক্সিজেনের, আপনার অক্সিজেন শুরু নিতে হয়, মানে সাপ্লিমেন্ট অক্সিজেন নেওয়া শুরু হয় 7000 মিটার থেকে, মানে ক্যাম্প 3 থেকে। তো আমি যেমন রাতে ক্যাম্প 3-তে ঘুমিয়েছি অক্সিজেন মাস্ক লাগিয়ে, কি একটা বিভৎস অবস্থা, মনে হচ্ছে হসপিটালে বেডে শুয়ে আছি, অক্সিজেন মাস্ক আইসিইউতে আছি। তো সব সময় বাথরুমে যাচ্ছেন, তারপর অক্সিজেন মাস্ক লাগিয়ে যাচ্ছেন, মানে এরকম একটা অবস্থা। তো আমি ক্যাম্প 4-এ পৌঁছানোর আগে আমি প্রথম ডেড বডি দেখি। আচ্ছা। এবং যার ডেড বডি দেখি সেই মানুষটাকে আমি চিনতাম, আমার একসাথে বেস ক্যাম্পে দেখা হয়েছে, কথা হয়েছে, ফিলিপাইনের একজন পর্বতারোহী। তো সে আমার 3 দিন আগে সামিটে গিয়েছিল, নামার পথে সে মারা গেছে, জাস্ট 3 দিন আগে মারা যায়। আমি 3 দিন পরে গিয়ে তার সামনে দাঁড়াই, মনে হচ্ছে একজন মানুষ কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তার মুখটা দেখে মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, ওটা দেখে তাকে পাশ কাটিয়ে আমি ক্যাম্প 4-এ চলে যাই। ক্যাম্প 4-এ থেকে আমরা সামিট পোষে বের হই সন্ধ্যা 8:30-টার দিকে সামিট পোষে বের হই। তো এই যে হিলারি স্টেপটা বলেন, সাউথ সামিটের হিলারি স্টেপের আগে হলো সাউথ সামিট। এই সাউথ সামিট পর্যন্ত যেতে যেতে আমাদের দিনের আলো হয়ে যায়, ভোর হয়ে যায়, ভোর মানে ততক্ষণে মানে হেড টর্চের আলো ছাড়াই দেখা যাচ্ছে। তো সাউথ সামিটে গিয়ে তখন মনে হচ্ছিল ওয়েদার এত খারাপ ছিল সারা রাত, তখন মনে হচ্ছিল যে আমরা মনে হয় পারবো না। আচ্ছা। কিন্তু তখন আমি গ্যালজেনকে বলছিলাম যে কি করব। তো গ্যালজেন বলতেছিল কি করবো, তুমি যেটা করতে চাও আমিও সেটাই করব, কারণ আমি যদি নেমে আসি গ্যালজেনকেও নেমে আসতে হবে, কারণ তখন আমার পুরো দায়িত্ব তার হাতে। তো তখন আমি গ্যালজেনকে বললাম চলো না যাই সামনে, কারণ যারা গেছে উপরে তারা সামিট না করে ফিরে আসতেছে ওয়েদার খারাপের কারণে, এবং পেছনে যারা ছিল তারাও অনেকেই পেছনে ফিরে গেছে, মানে এতটাই ওয়েদার খারাপ ছিল। আর ওয়েদার খারাপ মধ্যে উপরে যাওয়া মানে সুইসাইড অ্যাটেম্প নেওয়া। কিন্তু আমার হলো যে আমি সেই যে লড়াই শুরু করেছি, অভিযান মানে স্পন্সর কালেক্ট থেকে শুরু করে যমুনা নদী থেকে শুরু করে যে পুরোটা পথ হেঁটে আসি, বাধা অতিক্রম করে এখানে এসে দাঁড়িয়েছি, আমি এখান থেকে ফিরে যাব মাত্র কয়েকশো মিটারের নিচ থেকে, মানে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই বাংলাদেশ, আমি আমার মানে বুক পকেটে বাংলাদেশের পতাকা, এই পতাকা আমি যদি যেতে পারি এই পতাকাটা তো তুলে ধরবো, এবং এটার জন্য তো আমি এতগুলো লড়াই করছি, তাই না? এই লড়াইগুলো তো এর জন্য। তো এই যে যাচ্ছি তখন নিজেকে মোটিভেট করছি যে এত মানুষ আমার পেছনে করে আছে। হিলারি স্টেপে যখন গিয়ে দাঁড়াই, হিলারি স্টেপে একটা সরু একটা নাইফের মতো একটা রিজ ধরে যেতে হয়, মানে পাথরের একটা জায়গা, খাড়া একটা দেয়ালের মতো উঠে যেতে হয়, অনেকগুলো পাথরের বোল্ডারি করে, যেহেতু আমাদের জুতার নিচে ক্রাম্পন থাকে, ওটার কারণে পাথরে পাড়া দিয়ে যাওয়া যায় না, বা বরফের মধ্যে পা রাখলে সেগুলো ঢুকে যাচ্ছে, সহজ আটকে যাচ্ছে, কিন্তু পাথর তো সেটা হচ্ছে না, স্লিপ করবে তো। হ্যাঁ, এবং সেখানে আমরা একজন আরেকজনের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি, মানে এইরকম সবাইকে এরকম হচ্ছে যে সবাই মানে বেঁচে থাকার জন্য লড়াই করছে, সেখানে কেউ নিঃশ্বাস নিতে পারছি না, মানে আমার অক্সিজেন মাস্ক আমি দম পাচ্ছি না,
হ্যাঁ, আমার যে অক্সিজেন মাস্ক ছিল সেটার যে বাহির থেকেও তো অক্সিজেন কিছুটা যাচ্ছে, সেটা বন্ধ হয়ে গেছে, মানে বরফ জমে নিঃশ্বাসের জলীয় বাষ্পতে গিয়ে বরফ জমে সেটাই হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, অক্সিজেনের একটা ঘাটতি হচ্ছে। মানে আমি আমার গ্যালজিনকে বলছি, গ্যালজিন তুমি পেছন থেকে আমার অক্সিজেনের পাওয়ারটা বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও, সে বলতেছে সর্বোচ্চ বাড়িয়ে দিছি, তা হচ্ছে না। হ্যাঁ, এখন এর থেকে যদি বাড়াতে হয় তাহলে সেটা রেস্কিউ করতে হবে তোমাকে। আচ্ছা, তা আমার কথা হলো যে তাহলে দম পাচ্ছি না কেন? একটু পরে মাস্ক এরকম খুলতেছি, খুলে নিঃশ্বাস নিচ্ছি, আবার নিয়ে অক্সিজেন মাস্ক লাগাচ্ছি, মানে মনে হচ্ছে যে দম বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, হৃদি স্পন্দন মনে হয় এখানেই বন্ধ হয়ে যাবে। তো হিলারি স্টেপে দাঁড়িয়ে আছি, মানুষজন ঝুলতেছে দড়িতে, ওরা লড়াই করতেছে, মানে একটা বিভৎস একটা দৃশ্য সেটা। পেছনে দাঁড়িয়ে আছে, আমি দেখে আমার পার পাশে একটা ডেড বডি, মাথা আমার পায়ের সাথে লেগে আছে, এখানে একটা ডেড বডি শুয়ে পড়ে আছে, অনেক পুরনো একটা ডেড বডি। তো এই যে দেখছি মানুষ লড়াই করছে, আমি নিজে লড়াই করছি, এবং একটা ডেড বডি এখানে আছে, এই সময় আমি মানসিকভাবে ভেঙে পড়ি। এই যে পুরো জার্নিতে কখনোই এতটা আমি মানসিকভাবে ভেঙে পড়িনি, কিন্তু এইখানে এসে মানসিক ভেঙে পড়ি, কারণ এখানে আমার প্রায় 15 থেকে 20 মিনিট এখানে আমার দাঁড়িয়ে থাকতে হয়, ট্রাফিকের মতো হিলারি স্টেপে দাঁড়াতে হয়। তো এইটা মানে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। ওই সময় আমার বারবার মনে হচ্ছিল আমি কি ফিরে যাব, হাল ছেড়ে দেব। তখন একটা সময় মনে হলো যে হাল ছেড়ে দেব কেন, আমি সারা রাত পরিশ্রম করতে লড়াই করছি, মৃত্যুর সাথে লড়াই করছি, ডেড জোনে এসে লড়াই করছি, আমি ফিরে যাব কিনা এখনো জানি না, কিন্তু আমি যদি উপরে যেতে পারি তাহলে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো, এবং আমি যদি ফিরে যেতে পারি পতাকার গল্প বলতে পারবো। গ্রামে আমার মা সারা রাত জেগে বসে আছে আমার জন্য, চোখের জল ফেলছে, একটা অনিশ্চয়তা ভয় নিয়ে বসে আছে, আমার বন্ধুরা বসে আছে, মানে এই যে এত মানুষ শুধু আমার জন্য এটা লড়াই মানে করছে, লড়াই তো আমার একার না এটা, হ্যাঁ, এই যে মানুষগুলো আমাকে নিয়ে ভাবছে, মানে কি হচ্ছে, কি হবে কি হবে না, সবারই তো একটা দুশ্চিন্তা কাজ করছে, আদৌ শাকিল ফিরে আসবে কিনা, মানে জীবনের সর্বোচ্চ মানে চেষ্টা করতে। ওই সময় আমার বারবার এই কথা মনে হয়, বারবার সবসময় মনে হচ্ছিল যে আমার মার কাছে যাই, মার কথা মনে পড়ছিল, যে মানুষটা মানে আমি যখন বাড়িতে বেরিয়ে আসি তখন মানুষ আমাদের যখন তাকিয়েছিল, মানে চোখের জল সে করছিল, তখন তার মুখটা আমার কাছে মনে পড়ছিল, যে আমার মা আমার দিকে তাকিয়ে আছে, যে ভোর হলেই সে শুনবে শাকিল ফিরে এসেছে, আমি যদি উপরে যেতে পারি তাহলে এই গল্পটা আমার থেকে বেশি খুশি হবেন মা, খুশি হবেন। তো শুধু মা তা না, এই যে এত মানুষ যারা আমার পেছনে লেগে আছে, আমার অপেক্ষা করছে, বন্ধুরা অপেক্ষা করছে, পরিচিত জনরা অপেক্ষা করছে, এবং আমি যদি যেতে পারি তাহলে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে। এবং এই যে এই অভিযান করছে, এখানে প্রায় 300 জনের মতো হলো বিভিন্ন দেশে পর্বত আরোহী, শেরপা থেকে শুরু করে প্রায় 700-800 মানুষ এখানে। কারো কিন্তু আমার মতো অভিজ্ঞতা নাই, তাই না? আমি হেঁটে এসেছি 1300 কিলোমিটার পথ হেঁটে এসে এখানে এসে দাঁড়িয়েছি, আর এখানে সবাই কিন্তু এখান থেকে শুরু করেছে। এই পুরো পথটা কিন্তু আমার মতো কারো না, একমাত্র মানুষ আমি এখানে। আমার লড়াইটা সবার থেকে অন্যরকমের লড়াই। তো ওই সময় আমার মনে হলো যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ইতিহাস করে ফিরে যাব। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।